প্রিয় দর্শক, করোনা ভ্যাকসিনের চাঁদ রাত আজকে, কারণ বাংলাদেশে উপহার হিসাবে 20 লাখ করোনার টিকা ভারত পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশকে, আর সেটি বাংলাদেশের হাতে পৌঁছে যাবে আগামীকাল। মাত্র হিসেবটা কয়েক ঘন্টা, এবং এই টিকা পাওয়ার পর 20 থেকে 25 জন মানুষের শরীরে ক্লিনিক্যাল ট্রায়ালে যাওয়া হবে। তারপর যাওয়া হবে পর্যায়ক্রমে 400 থেকে 500 মানুষের কাছে। তারপরে গণহারে এই টিকা কার্যক্রম চালানো হবে। কিন্তু সরকার যে পরিকল্পনা নিয়েছে সামগ্রিকভাবে এই টিকা কার্যক্রম চালাবার জন্য, সেটাই কি যথেষ্ট, নাকি এর সঙ্গে আরো কিছু যোগ করার দরকার আছে? আমি সোমা ইসলাম, ম্যাট্রোসেম টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনার বিষয় যে করব সেটি হচ্ছে উপহারের ভ্যাকসিন। আমাদের সঙ্গে আজকে এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন ডাক্তার AJM জাহিদ, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডক্টর ASM আলমগীর, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা IEDCR। আমি দুজনকে মেট্রোসেম টু দ্য পয়েন্টে স্বাগত জানাচ্ছি। ডক্টর ASM আলমগীর, আলোচনাটা আমি আপনাকে শুরু করতে চাই আপনাকে দিয়ে। আগামীকাল তো আর মাত্র কয়েক ঘন্টা বাংলাদেশের হাতে করোনার টিকা পৌঁছে যাবে। একটা অবিশ্বাস্য, কিন্তু এটাই সত্য। কিন্তু সবচেয়ে বড় কথা যে টিকা তো পাওয়া যাচ্ছে, কিন্তু ভারত থেকে যে উপহারের টিকাটা আগামীকাল 20 লাখ এসে পৌঁছাবে, সেটা যতটুকু আমরা ইতিমধ্যে জেনেছি, যেটা বললাম, 20 থেকে 25 জন মানুষের শরীরে প্রথমে ক্লিনিক্যাল ট্রায়াল, তারপরে 400 থেকে 500, তারপরে যেটা বলছেন আপনারা সেটি হচ্ছে গণহারে তারপরে যাবে। এই প্রক্রিয়াটাই কি যথেষ্ট, নাকি এর সঙ্গে আরো কিছু জুড়ে দেওয়ার প্রয়োজন আছে? ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল আইকে। সারা পৃথিবীতে আমাদের অপেক্ষার একটা তো বস্তু এখন টিকা, এবং পৃথিবীর বহু দেশ টিকা শুরু করতে পেরেছে, অধিকাংশ দেশই শুরু করতে পারে নাই। আমাদের এই অঞ্চলেও আসলে অনেকেই পারেনি, এবং বিভিন্ন ধরনের টিকা নিয়ে কথা হচ্ছে। আমরা যে টিকাটি পাচ্ছি সেটা বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের সংরক্ষণের যেটা সুবিধা, সেটা আমাদের 220 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটার জন্য আমাদের এই টিকার প্রতি আমাদের এক ধরনের বিশেষ আগ্রহ ছিল। এবং আমাদের সকল পরিকল্পনার মাঝে হঠাৎ করেই 3 দিন আগে আমরা জানতে পারলাম যে ভারত সরকার আমাদেরকে 2 মিলিয়ন অর্থাৎ 20 লক্ষ টিকা উপহার হিসাবে প্রদান করবে। সেটা বন্ধু প্রতিম রাষ্ট্র হিসাবে তাদেরকে আমাদের অনেক ধন্যবাদ, আমাদের কৃতজ্ঞতা। তবে এখানে একটি ভুল কনোটেশন রয়েছে যে 8-10 জনের টিকা করে ক্লিনিক্যাল ট্রায়াল করা হবে। এটি কখনই ক্লিনিক্যাল ট্রায়াল নয়। এটা আমাদের আসলে বিশেষ ব্যবস্থায় কতগুলো হাসপাতালে আমরা যেটা চেষ্টা করব যে অনেকটা পাইলটিং, যেহেতু এই টিকা নিয়ে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে, আমাদের যে টিমগুলা কাজ করবে, মানে এই পাইলটিংটা কি ক্ষেত্রে করা হচ্ছে সেটার একটু জানতে চাই, কারণ অনেক ধরনের ভুল ভ্রান্ত তথ্য চলে যাচ্ছে ইতিমধ্যে। না, এই পাইলটিংটা হচ্ছে মূলত চিকিৎসক এবং চিকিৎসা সংশ্লিষ্ট মানুষের উপর এটা করা হবে। এটা নির্দিষ্ট কিছু হাসপাতালে করা হবে, এবং আমরা আমাদের উদ্দেশ্য একটাই, যেহেতু টিকা নিয়ে নানা বিভ্রান্তি সারা পৃথিবীতেই আছে, আমরা আমাদের এক হলো এটা একটা ফাইনাল রিহার্সালের মতো, যে আমাদের যারা টিকা প্রয়োগ করবে, আমাদের যারা ভলেন্টিয়ার কাজ করবে, প্লাস আমাদের যাদের উপর টিকা প্রয়োগ করা হবে তাদের উপর কোনো অ্যাডভার্স ইফেক্ট হয় কিনা, হলে সেটা কি পরিমাণ আছে, আমরা প্রথমে টিকা প্রয়োগ করে 7-8 দিন একটু অবজার্ভ করব সবাইকে, এবং সবাইকে ফলো আপে রাখবো। এবং এরপরে আমাদের যে টিকা প্রয়োগে যে আমাদের কর্মসূচিতে যারা সংশ্লিষ্ট থাকবে, সেখানে যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, সেখানে যদি আমাদের কোনো কিছু ইমপ্রুভ করতে হয়, সেটা আমরা এর ভিতর কারেকশন করব। এবং ফেব্রুয়ারি 7-8 তারিখ, এই যে 7-8 দিনে যাদের শরীরে টিকাটা পাইলটিং হিসেবে করা হচ্ছে এবং তাদেরকে অবজারভেশনে আপনারা রাখবেন, এই যারা ব্যক্তিগুলোকে বেছে নিচ্ছেন তারা কারা এবং তারা কোথায় থাকবে, তাদেরকে রাখাটা হবে কোথায় আসলে, এবং সেই ব্যক্তি কারা? মূলত এই টিকাটি প্রয়োগ করে যেটা করা হবে যে প্রথম 30 মিনিট টিকা কেন্দ্র ছেড়ে তারা যাবেন না, তাদেরকে অপেক্ষা করার জন্য বলা হবে। তাদের জন্য একটা ওয়েটিং রুমে তারা অপেক্ষা করবে, এবং তাদের ভিতরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না দেখা দেয়, তাহলে তারা বাড়ি চলে যাবে। এবং তাদেরকে ফলো আপের যে মেকানিজম, আমরা টেলিফোনের মাধ্যমে কিংবা তাদেরকে আমরা আমাদের হটলাইন দিয়ে নাম্বার দিয়ে দিব, তারা আমাদেরকে কোনো সমস্যার সম্মুখীন হলে সাথে সাথে জানাবে, এবং সাথে সাথে সরকার সেটা চিকিৎসার ব্যবস্থা করবে। আমাদের যেটা আমরা সাধারণ টিকা প্রয়োগের ক্ষেত্রে অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন, সেটা আমরা করে থাকি। সারা দেশেই আমাদের এই প্র্যাকটিসটা আছে। সেটা আসলে অনেকটা আবার প্র্যাকটিস করে নেওয়া, এবং এর 7 দিনের ভিতর আমরা যদি কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া তেমন ভাবে না দেখি, তাহলে আমরা 7 থেকে 10 দিন পরে আমরা যেটা ফেব্রুয়ারির হয়তো দ্বিতীয় সপ্তাহের প্রথমেই আমরা
সারা দেশব্যাপী টিকা কার্যক্রম। ডক্টর আলমগীর, আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনি থাকুন আমাদের সঙ্গে। আপনি যে প্রক্রিয়াটার কথা বললেন এটা একদম ভীষণ রকমের মতো পরিষ্কার হয়ে গেছে, আমরা মোটামুটি বুঝতে পেরেছি এবং পরিষ্কার করে আপনি বুঝিয়েছেন। এখন এই জায়গাটা আমি যেতে চাই ডাক্তার AZM জাহিদের কাছে। নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। ডক্টর আলমগীর যেভাবে বললেন, প্রক্রিয়াটার কথা বললেন, কি করে কি হবে, কোন কোন ধাপে কিগুলো হবে, কিন্তু সেই জায়গাটা স্বচ্ছতা তিনি জানিয়ে দিলেন। কিন্তু সেইখানে কি ডক্টর জাহিদ মনে হচ্ছে কোথাও অস্বচ্ছতা আছে, কিংবা এর সঙ্গে আরো বেশ কিছু কিছু অন্তর্ভুক্তি করা উচিত ছিল সেই জায়গাটা? এটা ধরেন আলমগীর, ডক্টর আলমগীর যেটা বলেছেন সেটা ওনার বক্তব্য, ওনার পর্যায়ে যেটা বলেছেন সেটা সরকার যে বক্তব্যটা, বিশেষ করে স্বাস্থ্য সচিব আজকে যে প্রেস ব্রিফিং করেছে সেটা, এবং যেখানে ডিজি হেলথ ছিলেন, ওরা যে প্রেস ব্রিফিং করেছে সেটা অ্যাকচুয়ালি ডক্টর আলমগীর বলেছেন। এখানে যে জিনিসটা আসতেছে সেটা হলো যে 20 লক্ষ যে টিকাটা মানে উপহার হিসাবে হঠাৎ করে, এটা কিন্তু অরিজিনাল প্ল্যানের মধ্যে এটা ছিল না। যাই হোক, যেহেতু এটা পাওয়া গেছে, গুড। এখন এটাকে কিভাবে হাউ টু মানে ডিস্ট্রিবিউট ইট, এবং এটা করার ব্যাপারে সত্যিকার অর্থে যে কথাগুলো এখন আসতেছে, বিশেষ করে মিডিয়াতে বিভিন্নভাবে যখন ভ্যাকসিন সম্পর্কে ইন্ডিয়ার মধ্যেও আসতেছে যে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে, এগুলোর ব্যাপারে এটি অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষ করে যে প্রথম দিন যাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে সেখানে যে 25-30 জনকে চুজ করা হচ্ছে, এখানে ভ্যাকসিন সারা পৃথিবীতেই যখন আপনি ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, আপনি খেয়াল করে দেখবেন যে আমেরিকাতেও যখন ভ্যাকসিন স্টার্ট হয়েছে, বাইডেনের বয়স বেশি, প্রেসিডেন্ট আমেরিকা, ওনার ওই এক সময় পেয়েছে। ইভেন ইন্ডিয়াতে, আমাদের পার্শ্ববর্তী দেশেও যখন ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে তখন ভ্যাকসিন আপনার মোদি সাহেব কখন পেয়েছেন, অথবা ইউকেতে যখন রানী কখন পেলো, এই জিনিসগুলো। অর্থাৎ ভ্যাকসিনে হচ্ছে কি, এটা মানুষের বিশ্বাস অর্জন করার জন্য, অথবা ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে মানুষের সন্দেহ দূর করার জন্য। ভ্যাকসিন কিন্তু সত্যিকার অর্থে এটা তো ট্রায়াল না, এটা পাইলটিং। কারণ ট্রায়াল তো যা হওয়ার এটা ভ্যাকসিন বানানোর আগেই হয়েছে। আর যখন এটা আপনি মার্কেটিং করতেছেন অথবা এটাকে বিভিন্ন দেশে ডিস্ট্রিবিউট করার জন্য উদ্যোগ নিয়েছেন বা নেওয়া হচ্ছে, সেই সময় কিন্তু এই যে 25 জন বলা হলো বা 30 জন বা একটা স্বল্প সংখ্যক প্রথম দিন দেওয়া হবে, এই লোকগুলো সত্যিকার অর্থে কারা? এই লোকগুলো তো হইতে হবে দেশের মধ্যে এমন সব মানুষ যাদেরকে দেখে অন্য মানুষ উৎসাহিত হবে। এবং এখানে মানে আপনি যেটা বলছেন, প্রথম ট্রায়ালে অর্থাৎ পাইলটিং এ যারা থাকবে তাদেরকে বিশেষ মানুষ হতে হবে, যেমন বিভিন্ন বিশেষ উদাহরণগুলো দিলেন, মানে সেই জায়গাটাতে পরিষ্কার হতে হবে এবং তারা দিচ্ছেন এই দেওয়ার ক্ষেত্রে যে টিকা নিয়ে একটা ভুল ভ্রান্ত কিংবা অনাস্থার জায়গায় তৈরি হয়েছে সেটা দূর হয়ে যাবে, এটাই তো মূল কথা। যেমন উদাহরণ হিসেবে যদি আমি বলি যে স্বাস্থ্যমন্ত্রী যদি প্রথম ভ্যাকসিনটা নেয়, অথবা মনে করেন আমাদের দেশের প্রধানমন্ত্রী অথবা আমাদের দেশের স্বাস্থ্য সচিব, ডিজি হেলথ, এই লেভেলের লোকরাও যদি প্রথম থেকে নেয়, তারপরে ওই হসপিটালে, কুর্মিটোলা হসপিটালে কর্মরত ডাইরেক্টর সাহেব বা ওখানে কনসালটেন্ট সাহেব, তারপরে ওখানে ওয়ার্ডে কর্মরত কিভাবে চুজ করেছে সেটা আমি জানি না, কিন্তু কথা হচ্ছে ডাক্তার জাহিদ, আমি একটু থামাই। তার মানে টিকা নিয়ে এক ধরনের ভীতি আপনারও আছে, তার মানে বিশেষ কোনো ব্যক্তিরা যদি টিকা না দেয় তাহলে আপনি কি দিবেন না, আর আপনাকে যদি দেওয়ার জন্য সিলেক্ট করা হয় তাহলে কি আপনি আগে যাবেন? ইয়েস, আমাকে যদি সিলেক্ট করা হয় ডেফিনেটলি আমি আগে যাব, কারণ আমি তো এই সমস্ত করোনা পিরিয়ডে তো আমি ভয় ভীতির ঊর্ধ্বে থেকে কিন্তু আমি মানুষের সেবা দিয়েছি এবং সমস্ত প্রিকশন নিয়েই দিয়েছি, এবং আমি তো একদিনের জন্য বসে থাকি নাই। কাজেই এটা যদি, এটা সিলেকশন প্রক্রিয়াটা যদি মানে এটা সার্বিকভাবে সবার কাছে মানে আরো বেশি ট্রান্সপারেন্ট হতো, তাহলে 25 জন সংখ্যাটা ঠিক আছে, 50 জন সংখ্যাটা ঠিক আছে, পরের দিন 500 জনকে দিবেন সেটাও ঠিক আছে। কিন্তু এখানে লোক চুজ করার সময় আপনি যদি এখন খালি ধরে ধরে বলে নিম্নবিত্তের মানুষকে ধরে দেন, আগে দেখেন যে ওনাদের কি হয়, তাহলে হবে কি মানুষের লেভেল অফ কনফিডেন্সটা নিচে নেমে যাবে। আমি সেটাই বলতে চাচ্ছি যে এখানে, কারণ ভ্যাকসিনের সাইড ইফেক্ট থাকতেই পারে, এটার মধ্যে যত ভ্যাকসিন আছে, আমাদের যে পোলিও ভ্যাকসিন তারও সাইড ইফেক্ট আছে। বাচ্চাদেরকে হামের টিকা দিলেও তো জ্বর উঠে, প্রত্যেকটা আপনাদের থেকে আমরা জানতে পেরেছি যে প্রত্যেকটা টিকারই একটা করে সাইড ইফেক্ট আছে। কিন্তু আপনি যে জায়গাগুলো তুললেন সেই জায়গার উত্তরগুলো ডক্টর আলমগীরের কাছে তো আমরা চাইতেই পারি। ডক্টর আলমগীর, সেটা আপনার কাছে বলতে চাচ্ছি, যেটা বললেন জাহিদ সাহেব, যে এখানে একটা ভয় ভীতি, ভুল ধারণা কাজ করছে, সেজন্য সমাজের কিংবা রাষ্ট্রের সবচেয়ে উঁচু স্তরের মানুষ, কারণ আমরা যখন কাউকে ভোটার করতে যাই তখন কিন্তু দেখি সবার আগে হয়তো মাননীয় প্রধানমন্ত্রীকে, মহামান্য রাষ্ট্রপতিকে কিংবা বড় বড় ব্যক্তিদের ভোটার তালিকার ছবিগুলো দিয়ে তাদেরকে স্মার্ট কার্ডটা তুলে
তুলে দেওয়া হয়, এই জায়গাটা হয়তো উনি বোঝাতে চেয়েছেন যে শীর্ষ পর্যায়ের ব্যক্তিদেরকে দিয়ে এই টিকা ভ্যাকসিনের যেটা পাইলটিং সেটা উদ্বোধন করা যায় কিনা আর একটা, এবং তাহলে স্বচ্ছতা আসবে। আর যেটা বলছেন যে টিকা রাখার জায়গা প্রস্তুত করা হয়েছে, কিন্তু টিকা কেন্দ্রে মানুষকে আনার জন্য কি উদ্যোগটা যথেষ্ট নেওয়া হয়েছে? ধন্যবাদ। আবারও যে আসলে আমাদের যে জাহিদ ভাই সঠিকই বলেছেন, আমরাও কিন্তু আসলে অনেকটা ওই রকমই করছি। বিশেষ করে হাসপাতালগুলোতে প্রথমে যারা টিকা দেবে আমরা কিন্তু এখানে কাউকে বাধ্য করছি না, স্বেচ্ছায় স্বইচ্ছায় আমাদের চিকিৎসক থেকে ক্লিনার পর্যন্ত আমরা কাউকে বাদ দিচ্ছি না। এবং হাই রিস্ক গ্রুপের আমরা চেষ্টা করছি আমাদের যে বয়োজ্যেষ্ঠ মুক্তিযোদ্ধারা আছেন 2,10,000 তারা কিন্তু আমাদের প্রায়োরিটি গ্রুপে আছে, সেখান থেকে একটা নির্দিষ্ট সংখ্যক আনা, বিভিন্ন আমাদের মাঠ পর্যায়ে যে সাংবাদিকরা কাজ করেন সেখান থেকে আনা, এবং সবগুলোই কিন্তু স্বেচ্ছা। এখানে আমরা যে হাসপাতালে অর্ডার করে দিলাম সবাই মিলে টিকা দিতে হবে ব্যাপারটা এরকম না, স্বেচ্ছায় তালিকাভুক্তকরণ হবে এবং তাদের উপরেই টিকা প্রয়োগ করা হবে। তার মধ্যে বিশেষ কোনো ব্যক্তিদেরকে রাখা হয়েছে কিনা যে আস্থাটা আনার জন্য? আমরা আপাতত আসলে যেহেতু আমাদের কাছে ভ্যাকসিনেশন রোল আউট যেদিন করব সেদিন আমরা বিশেষ ব্যক্তিদের নিয়ে আসব। এখন যেহেতু আমরা পাইলটিং করছি, এটা আসলে নির্দিষ্ট হাসপাতালে নির্দিষ্ট সংখ্যায় করব। আপনি জানেন যে করোনার এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে অনেক লোককে কিন্তু আমরা একসাথেও করতে পারবো না, এবং অনেকে কিন্তু আমরা হাসপাতাল পর্যন্ত নিয়েও আসতে পারবো না। তো আমাদের এই টিকার একটা কন্ডিশন হচ্ছে আপনাকে টিকা দানের পরে 30 মিনিট অবজার্ভ করতে হবে, এবং সেটা হাসপাতালে হলে সবচেয়ে ভালো, কারণ আল্লাহ না করে এই টিকা দেওয়ার পরটা কি আধা ঘন্টায় যথেষ্ট অবজারভেশনের জন্য? আবার এই যে 7-8 দিনের আরেকটা অবজারভেশন, এই দুইটা একটু যদি পরিষ্কার করতে। আমরা আসলে স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী, বা ডক্টর জাহিদ যেমন বলেছেন, জাহিদ ভাইরা জানেন যে পৃথিবীতে এমন কোনো টিকা নাই যার কোনো সাইড এফেক্ট নাই, কিন্তু আমরা এই টিকাগুলার এখন যেটা হচ্ছে সারা পৃথিবীতে, পৃথিবীর কোথাও একটা টিকার একটা সাইড এফেক্ট হইলেই সারা বিশ্বব্যাপী যেভাবে প্রচারণা হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের দুর্ভাগ্য আমাদের, এবং বিজ্ঞানের জন্য এটা আসলে দুর্ভাগ্য। কিন্তু বৈজ্ঞানিক তত্ত্বপত্র বিশ্লেষণ করলে সারা পৃথিবীর সকল টিকারই কোনো না কোনো সাইড এফেক্ট আছে। আমরা যখন উপজেলা বা সাব সেন্টার পর্যায়ে চাকরি করতাম, তখন টিকাদানের পরের দিন মায়েরা বাচ্চাদের নিয়ে আমাদের কাছে চলে আসতো, কারণ বাচ্চার জ্বর আসে নাই, টিকা কি কাজ করছে না। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। সেখানে এই জন্য আমরা 7 দিন অপেক্ষা করব যে স্মল যে মাইনর যে অ্যাডভার্সিভ এফেক্ট গুলো হয় সেগুলি যেন আমরা অবজার্ভ করে সাথে সাথে ট্রিটমেন্ট দিয়ে মানুষ যেন কোনোভাবে ভয় না পায়। জি, আমি ওই জায়গাটাতে ডক্টর আলমগীর আরে একটু জোর দিতে চাই, যেমনটা বললেন ডাক্তার জাহিদ, যে হচ্ছে যেমন আমরা মোদিকে দেখেছি ভারতের প্রধানমন্ত্রী, তারপরে হচ্ছে জো বাইডেন, মোদি টিকা নেন নাই, ভারতের রাজনীতি, আমি যেটা বলছি আমেরিকার নতুন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে দেখেছি, এবং আমরা দেখলাম সেরাম ইনস্টিটিউটের সিইও মিস্টার আদর পুনেওয়ালাকেও আমরা টিকা নেওয়ার ছবি দেখেছি। তো আসলে বাংলাদেশের হাতেই টিকাটা আসার আগেও এক ধরনের তো গুজব, এক ধরনের ভুল ধারণা তৈরি হয়ে গেছে। সুতরাং ডক্টর জাহিদ যেটা বলছিলেন, বিশেষ ব্যক্তিদের দিয়ে এই টিকাটা দিলে সেই ধারণার জায়গাটা, ভুল ধারণার জায়গাটা দূর হতে পারে কিনা, সেই ভাবনাটা আপনাদেরকে ভাবাচ্ছে কিনা, যেটাও রাখা উচিত। সেটা তো হতেই পারে, সেটা আমরা যখন মাস ভ্যাকসিনেশন দেশব্যাপী করব তখনই তারা সবাই করেছেন। ভারতের কিন্তু রাজনীতিবিদরা টিকা নিচ্ছেন না, বাইডেন কিন্তু ফাইজার 21 দিন পরে টিকা অলরেডি ডিস্ট্রিবিউশন করার পরে প্রথম ডোজ নিয়েছেন। সবারই কিন্তু এখানে সতর্কতা দেখতে হবে, এবং বয়স একটা নির্দিষ্ট ব্যাপার আছে, কিন্তু আমরা ফ্রন্টলাইনারদেরকে সবার আগে দিতে চাই। আচ্ছা ডক্টর আলমগীর থাকুন আপনি আমাদের সঙ্গে, আমি আবার একটু ডাক্তার AJM জাহিদের কাছে যাচ্ছি। ডক্টর জাহিদ, আপনি শুনলেন ডক্টর আলমগীর যা বললেন, টিকা কাদের দেওয়া হবে। আপনি যদিও একটা জোর দাবি জানাচ্ছিলেন বিশেষ ব্যক্তিদেরকে স্বচ্ছতা রাখার জন্য, আস্থায় আনার জন্য, ভুল ধারণাটা পরিষ্কার হয়ে যাওয়ার জন্য ওনাদেরকে দেওয়ার, কিন্তু তারা বলছে তাদের ভাবনায় আছে, কিন্তু প্রথম ধাপে অত সাধারণ মানুষকেই দেওয়া হবে। সেই জায়গাটা একটু আপনি যেমন বলবেন। আর একটা যেটা আমি ডক্টর আলমগীরের কাছেই প্রশ্ন রেখেছিলাম, যে আমরা টিকা রাখবো কোথায়, সেই জায়গাটা তৈরি করেছি, কিন্তু টিকা যাদেরকে দেওয়া হবে তাদেরকে কেন্দ্রে আনার উদ্যোগটা আমাদের কতখানি নেওয়া হয়েছে, এবং সেই সঙ্গে যে গুজবটা আছে, গুজবের ব্যাপারটা আপনি বলেছেন, এবং আমরা আরেকটু আমি জুড়ে দিতে যাই যে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে ইউনিয়ন পর্যায়ে আসলে টিকাটা দেওয়া হবে না, উপজেলা পর্যায় থেকে শুরু করা হবে। তো উপজেলা পর্যায়ে কি দূর দূরান্তের গ্রামের লোকজন এসে টিকাটা দিবে কি না, সেই জায়গাটা একটু, যদিও পেতে অনেক সময় লাগবে, তারপর আপনার জায়গাটা জানতে চাই। ধন্যবাদ। আপনি ইউনিয়ন পর্যায়ে যাওয়ার আগে আপনি চিন্তা করেন ঢাকা শহরের বিষয়টাই চিন্তা করেন, কারণ করোনার যত এফেক্টেড আমাদের দেশে হয়েছে, এফেক্টেড মানুষ, তার কিন্তু মেজরিটি হচ্ছে ঢাকা শহর কেন্দ্রিক বা চট্টগ্রাম শহর কেন্দ্রিক। এবং এখানে আপনি ঢাকা শহরেই যদি আপনি করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য
প্রথম যেটি দেখলাম যে 4টি হাসপাতালকে আপাতত প্রাথমিকভাবে পাইলটিং এর জন্য চুজ করা হয়েছে। তার পরবর্তীতে এটা ঢাকা শহরে মন্ত্রী সাহেব বলছেন যে 300টি সেন্টারে ঢাকা শহরে আপনার এটা ডিস্ট্রিবিউট করা হবে, আমরা শুনলাম। কিন্তু এই ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে, ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে মানুষের যেমন একটা স্বইচ্ছার প্রয়োজন আছে, আবার মানুষ গেলে যে সেখানে পাবে সেটাও নিশ্চিত করার একটা বিষয় আছে। এখন কথা হচ্ছে যে ভ্যাকসিন তো এমন সংখ্যায় আসছে না যে ইপিআই এর যে পোলিওর ভ্যাকসিনের মতো যে ফুরন্ত ভ্যাকসিন আছে গেলেই পাওয়া যায়। এখানে ভ্যাকসিন আসবে একটা নির্দিষ্ট মাত্রা। কিন্তু সবচেয়ে বড় কথা ডক্টর আলমগীর যেটা দিয়ে শুরু করেছিলেন যে পৃথিবীর অনেক জায়গায় দেশ আছে যেখানে তারা ভ্যাকসিনটা পায়নি, কিন্তু বাংলাদেশ তো উপহার হিসাবে 20 লাখ পেতে যাচ্ছে কালকে, আর 25 তারিখে আসবে আর বাদ বাকিটা, সেটা তো বড় আশার খবর। এটুকু তো আমাদেরকে স্বীকার করতেই হয় যে আমরা পাচ্ছি। না সেটা বলছি না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 20 লাখই বলেন আর 50 লাখই বলেন, আপনার দেশের লোক সংখ্যা হচ্ছে 16 কোটি, মানুষ তো আর বুঝবে না। তার মধ্যে তো 8 কোটিকে টিকার বাইরে রাখা হয়েছে, হিসাবে তো 8 কোটি বাইরে বিভিন্ন ক্যাটাগরিতে। আপনি 8 কোটিকে রাখছেন, কিন্তু কথা হচ্ছে যে এলাকাটায় টিকার জন্য সেন্টার সেট আপ করবে সেখানে আপনাকে সেইখানে লোকগুলি যে চুজ করবেন, হাউ ইউ আর গোয়িং টু পিক আপ, এবং এদের যে প্রায়োরিটি, এবং যাদেরকে আপনি বাদ দিয়েছেন যে 18 বছরের নিচের মানুষগুলো এখন পাবে না, 60 ইয়ার্স এর উপরে মানুষগুলো আগে পাবে, তারপরে ফ্রিডম ফাইটাররা আগে পাবেন, অথবা বিভিন্ন যেভাবে আপনি প্রায়োরিটি ফিক্স আপ করেছেন, এগুলো তো স্ক্রুটিনাইজ করা, তালিকা করা, এবং এইটাকে মানে আপনার মানুষের কাছে ওই এলাকার জন্য এলাকা ভিত্তিক, যদি ঢাকা শহরকে আপনি ধরেন পাইলটিং এর জন্য যে ঢাকা শহরে আপনি এটা দেওয়া শুরু করবেন যে কোনো একটা লোকালিটিতে, সেখানে তো আপনাকে সেই পরিমাণ মানুষ আপনাকে চুজ করা, এটা আগামী 1-2 সপ্তাহের মধ্যে যদি দেওয়াই শুরু হয় যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে দেওয়া হবে, তাহলে সত্যিকার অর্থে প্রত্যেক এলাকা ভিত্তিক যে আপনার আমরা যে তালিকা, সেই তালিকা হওয়া উচিত, এবং সেই তালিকা হওয়া উচিত অ্যাকর্ডিং টু দি মানে ওই এলাকার জনসংখ্যা বা জনসংখ্যার যে ঘনত্ব আছে তার উপর ভিত্তি করে। এবং এটাকে কোনো অবস্থাতেই কাউকে যাতে বাদ দেওয়া যে ঠিক আছে আমি আপনাকে পছন্দ করি না বাদ দিয়ে দিলাম, অথবা আপনি টিকা নিয়ে যেন স্বজনপ্রীতি আর দুর্নীতিটা না হয়, ঠিক আছে, স্বজনপ্রীতিও যেন না হয়, আবার সত্যিকার অর্থে ওই টিকা দেওয়ার জন্য যাতে নেপোটিজমও যাতে না হয়, পলিটিক্সটাও না, আচ্ছা রাজনীতিকরণ যেন না হয়, যে সে কোন দলের কোন পক্ষের, এগুলো যেন না হয়, দুর্নীতি স্বজনপ্রীতি এবং রাজনীতিকরণটা যেন না হয়, আপনি এটাই বুঝাতে চাচ্ছেন। আমি ডক্টর আলমগীরের কাছে যেতে চাইবো। ডক্টর আলমগীর, আমাদের এই টিকা যেটা আসবে এবং আসছে সেটা কি ঢাকা শহরের কতগুলো মানুষ পাবে, এবং ঢাকার বাইরে করোনার সময় আমরা দেখেছিলাম করোনার হটস্পট বলা হচ্ছিল নারায়ণগঞ্জকে, গাজীপুরকে, ভীষণ জনবসতিপূর্ণ এলাকা, সেই জায়গাগুলোকে আপনারা কি প্রায়োরিটি লিস্টে রেখেছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে ঢাকা শহরে অনেক কেস আমরা জানি, কিন্তু আমাদের যে প্রায়োরিটি লিস্ট অনুযায়ী বাংলাদেশের সকল জেলায় যে প্রায়োরিটি লিস্ট পপুলেশন আছে সেইভাবে টিকা বন্টন করা হবে। এখানে আমি একটা কথা বলি যে 20 লাখ টিকা আমরা এখন পাচ্ছি, আমরা 25 বা 26 তারিখে আরো 50 লক্ষ টিকা পাবো। 50 লক্ষ টিকার দ্বিতীয় ডোজ আমার 50 লক্ষ পরের মাসে আসবে, দ্বিতীয় মাসে আসবে, চতুর্থ, কিন্তু এই 20 লাখ টিকা কিন্তু আমি একসাথে দিতে পারবো, কারণ আমাকে 10 লাখ হাতে রাখতে হবে দ্বিতীয় ডোজের জন্য, কারণ এটার কোনো দ্বিতীয় ডোজ আমার কাছে নাই। সো আমি 10 লক্ষ দিব। তো প্রথম মাসে আমরা আশা করছি সারা দেশে আমাদের যারা প্রায়োরিটি বা প্রণিধান করা আছে আমাদের, তাদের মাঝখানে আমরা 60 লক্ষ মানুষকে ভ্যাকসিন প্রয়োগ করব। আমরা আপাতত ইউনিয়ন পর্যায়ে যাচ্ছি না, আমরা ফেব্রুয়ারিতে শুরু করা পর্যন্ত কিন্তু হসপিটাল বেসড এবং উপজেলা হেলথ কমপ্লেক্স, ডিস্ট্রিক্ট হাসপাতাল, মেডিকেল কলেজ, কারণ আমরা চাই না যে এটার কোনো বিরূপ প্রতিক্রিয়া হোক। তারপরে আমরা যখন দেখবো যে ভ্যাকসিনটি পারফেক্টলি অলরাইট, এটা কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আমাদের যে সারা দেশে যত টিকা কেন্দ্র আছে সবগুলো অ্যাক্টিভেটেড হবে। এবং আমাদের স্টোরেজের কথা আপনি যেটা বলছিলেন, বাংলাদেশে আমাদের 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডের স্টোরেজ ক্যাপাসিটি আছে 700-র মতো জায়গা। তার মধ্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের ইপিআই এর একটা ডিপো আছে, এটা জাহিদরা জানেন এগুলি। প্রত্যেকটা উপজেলায় আমাদের অন্তত পক্ষে একটি করে ফ্যাসিলিটিজ আছে যেখানে আমরা 50 থেকে 1 লক্ষ ডোজ। আমরা পরিষ্কার বুঝতে পেরেছি আপনাদের হিসাবটা এবং পরিকল্পনাটা, কিন্তু যেটা সবচেয়ে বড় কথা, আমার অনুষ্ঠান শেষের দিকে তো, এই যে টিকা আসার আগে টিকা নিয়ে ভীতিটা, এই ভুল ধারণা, এটা দূর করার জন্য কোনো কি আপনারা পদক্ষেপ নিচ্ছেন?
এটা দেখেন, আমরা আমাদের আসলে মডার্না, ফাইজার বা অ্যাস্ট্রাজেনিকা বা অন্য যে কোনো ভ্যাকসিন এখন পৃথিবীতে যেগুলো প্রমাণ হয়েছে, প্রত্যেকটা ভ্যাকসিন স্পেসিফিক ক্যাম্পেইনটা তৈরি, কিন্তু কোন ভ্যাকসিনটা আমরা আগে পাবো সেটা জানা যেহেতু ছিল না, সেহেতু আমাদের জন্য আমরা যখন কালকে ভ্যাকসিন পাবো পরশুদিন থেকে দেখবেন যে গণমানুষের মাঝে ব্যাপক প্রচার হয়ে যাবে। এবং এখানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আমাদের কথা দিয়েছে, তাদের সারা দেশে সকল ভলেন্টিয়ার দিয়ে কমিউনিটি যে পার্টিসিপেশন যেটা করার, তারা সেটা আমাদেরকে সহায়তা করবে। এছাড়া আমরা বিভিন্ন ভলান্টিয়ার অর্গানাইজেশন, গণমাধ্যমে তো হবেই, রেডিও, টেলিভিশন, মাইকিং এগুলি হবে, এছাড়া আমরা বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকেও এটাতে ইনভলভ করে নেওয়ার চেষ্টা করছি। জি ডক্টর আলমগীর, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর জাহিদ, আমি আপনার কাছে একদম খুব সংক্ষেপে যেটা জানতে চাইবো, বিএনপি অর্থাৎ আপনারা বলছেন করোনা মোকাবেলায় কিন্তু সরকার ব্যর্থ হয়েছে এবং দুর্নীতিগ্রস্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাপত্র জানিয়েছে। জি ধন্যবাদ। আপনি দুর্নীতির কথা বলেন, দুর্নীতি তো সমস্ত মিডিয়া, আপনারটা সহ সকল মিডিয়াতে এই করোনাকালীন সময়ে করোনার আর যে পিপিই, মাস্ক এবং হসপিটাল এবং টেস্ট নিয়ে যে দুর্নীতি এই বাংলাদেশে প্রকাশিত হয়েছে, আমরা আমাদের দল সেটাই সব সময় বলেছে। কাজে এটা তো কোনো লুকোচুরির বিষয় না, এবং সেটার থেকে এখন অনেকে গ্রেফতার হয়ে জেলখানাতেও আছে। এইটি বাংলাদেশে দিবালুকের মতো স্পষ্ট। কাজে ভ্যাকসিনের ব্যাপারে আমাদের বক্তব্য সকল মতামতের ঊর্ধ্বে থেকে দেশের নাগরিককে বাংলাদেশের মানুষ হিসাবে মূল্যায়ন করে তাদেরকে যারা প্রাপ্য তাদের কাউকে যাতে ডিসক্রিমিনেট না করা হয়, বাদ দেওয়া না হয়, irrespective of politics, irrespective of ideology, irrespective of religion. সচেতন আছেন এবং তারা অবশ্যই বিচার বিশ্লেষণ করে স্বজনপ্রীতি, দুর্নীতি এবং রাজনীতিকরণ যেন না হয়, এবং যারা যোগ্য এবং প্রাপ্য এবং সম্মুখ সারির যোদ্ধা তাদের হাতেই যেন করোনার টিকাটা পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করা হয়, সেই অপেক্ষাটাই থাকতে হবে। এবং সবচেয়ে এখন বড় অপেক্ষা, আর কয়েক ঘন্টা পর বাংলাদেশের হাতে এসে পৌঁছে যাচ্ছে 20 লাখ ভারতের দেওয়া উপহারের করোনার টিকা। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। স্যার, দুজনকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। জাহিদ ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম।